আসসালামু আলাইকুম সবাইকে। জামান টেক বাংলাদেশের পক্ষ থেকে আমি নিলয়। আজকে আমাদের কোর্সের প্রথম ক্লাস এবং আমাদের টপিক হচ্ছে মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। তো প্রথমেই আমাদের জানতে হবে যে মার্কেটিংটা কি, তারপরে আমরা আস্তে আস্তে মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটিং ইজ দ্য প্রমোশন অফ বিজনেস প্রোডাক্টস অর সার্ভিসেস টু এ টার্গেট অডিয়েন্স। তো মার্কেটিং হচ্ছে একটা ব্যবসার পণ্য অথবা সেবা নিয়ে তাদের যেই টার্গেট অডিয়েন্স থাকবে বা নির্দিষ্ট একটা ভোক্তা থাকবে, যে ভোক্তার জন্যই আসলে আমাদের পণ্য বা সেবাটি, সেটা তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের যে বিজ্ঞাপন বা প্রমোশন, সেটাই হচ্ছে মার্কেটিং। Marketing refers to activities a company undertakes to promote the buying or selling of product, service, or good. It is one of the primary component of business management and commerce. Marketers can direct their product to other business or directly to consumers. তো মার্কেটিং জিনিসটা কি, এটা আগে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যদি এটা সম্পর্কে আমরা ক্লিয়ার কনসেপ্ট না পাই, সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বিস্তারিতটা ভালোভাবে বুঝতে পারবো না। তো মার্কেটিংটা কি, আমি একটু একটা পণ্য বা একটা সেবা নিয়ে বিস্তারিত উদাহরণ দিয়ে বুঝালে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো ধরে নেই যে একজন ব্যবসায়ী, সে চিন্তা করছে যে সে সরিষা তেলের ব্যবসা করবে। তো বাজারে সে সরিষা তেল ছাড়তে চাচ্ছে। তো আমরা বাজার থেকে যে বিভিন্ন ধরনের সরিষা তেল কিনে খাই, যেটা হচ্ছে ব্র্যান্ডের বা প্যাকেটজাত, যেমন সুরেশ, রাধুনী, এই ধরনের কোম্পানিগুলো। যখনই একজন ব্যবসায়ী সে চিন্তা করেছে যে সে সরিষার তেলের ব্যবসা করবে, তো প্রথমে তার কাজটা কিন্তু এই যে ব্যবসার যে চিন্তাটা, এই চিন্তার থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত তার পণ্যটা পৌঁছানো পর্যন্ত যাবতীয় যা যা করণীয় আছে, সেই পুরো প্রসেসটাকেই আমরা বলতেছি মার্কেটিং। কেমন? ধরুন যে এই ব্যবসায়ীর চিন্তা হচ্ছে যে সে মার্কেটে সরিষা তেল ছাড়বে। তো মার্কেটে তার যাচাই করতে হবে যে তার কম্পিটিটর কে কে আছে। এটার জন্য যে মার্কেটিং এক্সিকিউটিভ থাকবে, তাকে আগে ফিল্ডে যে, মাঠে যে, দোকানে যে, বাজারে যে আগে মার্কেট যাচাই করতে হবে কোন ব্র্যান্ডে সরিষার তেল এখন বেশি চলতেছে। এটার জন্য হইতে পারে আমাদের বাজারে যেতে হবে, দোকানে যে যে দোকানদার থাকে, বেসিক্যালি সরিষার তেল তো মুদিখানার দোকানগুলোতে বিক্রি করা হয়। তো ওইখানে আমাদের যে যাচাই করতে হবে যে আসলে যারা ভোক্তা সরিষার তেলের, তারা কোন পণ্যটা বেশি নিচ্ছে। তো দেখা গেল যে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে রাঁধুনি আর সুরেশের পণ্যটা বেশ ভালোভাবে চলছে। তো আমাদের সেটা কতটুকু সাইজের বোতল বা কত এমএল এর বোতলটা মার্কেটে বেশি চলতেছে, যে আমার যে ভোক্তা তারা কি আসলে 250 ml বেশি ক্রয় করে, নাকি 500 ml বেশি ক্রয় করে, নাকি 1 লিটার, নাকি 2 লিটার, নাকি 5 লিটার, এটা আমাদেরকে জানতে হবে। দেন আমাদেরকে যেই প্রোডাক্টটা বেশি মার্কেটে চলতেছে সেটার একটা স্যাম্পল কিনে নিয়ে আসতে হবে। দেন ওইটার গুণগত মান আমাদেরকে যাচাই করতে হবে। এরপরে কি করতে হবে, সরিষার তেলের তো হচ্ছে গুণগত মান কি, যে ভালো সরিষার দানা ভাঙালেই আমরা বেসিক্যালি সরিষার তেলটা পাই। তো এইখানে হচ্ছে আমরা বেস্ট দানাটাই যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে মার্কেটে ওই কম্পিটিটরকে যদি আমাদের হিট করতে হয়, সেক্ষেত্রে আমাদের দুইটা অপশন থাকে। একটা অপশন হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটি সেম থাকবে, কোয়ান্টিটি সেম থাকবে, দাম কমিয়ে দিতে হবে। যদি এমন হয় যে আমার প্রোডাক্টের কোয়ালিটি ওইটার থেকে ভালো দেওয়া সম্ভব, তাহলে দাম একই রেখে আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে। কিন্তু যেহেতু সরিষার তেলে আসলে কোয়ালিটি আপগ্রেড করার কোনো অপশন নাই, তাদের থেকে ভালো দেওয়ার কোনো অপশন নেই, সেক্ষেত্রে কি দামটা কমিয়ে দেওয়া যেতে পারে। ওকে, তো যেরকম চিন্তা ভাবনা হইলো যে সে মার্কেট যাচাই করে দেখলো যে সরিষার তেলের বেসিক্যালি হচ্ছে 250 ml যে বোতলটা, সেইটা বেশি বিক্রি হয়। তো ধরে নিলাম সেইটার দাম হচ্ছে 50 টাকা, খুচরা মানে বিক্রয় মূল্য 50 টাকা। তো আমরা দোকানদারের সাথে কথা বলে আসলাম যে ভাই আপনি পাইকারিতে কত করে নেন, মানে কোম্পানি আপনাকে কত করে দেয়। তো দেখা গেল কোম্পানি ধরেন যে তাকে 45 টাকা করে দিচ্ছে, সে 50 টাকা করে বিক্রি করছে। তো ঠিক আছে, আপনি আপনার প্রোডাক্টের বাজারজাতের জন্য আপনি সরিষার তেল উৎপাদন করলেন, সেটা প্যাকেটজাত করলেন, এখন সেটা বাজারে ছাড়তে হবে। তো আপনি কি করলেন, আপনি সেটার মার্কেট প্রাইস হচ্ছে যেটার খুচরা মূল্য 50 টাকা রাঁধুনি বা সুরেশের, আপনি সেটা 45 টাকা করে দিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন ওই মুদিখানার দোকানদার আপনার পণ্যটা ভোক্তার কাছে তুলে ধরবে? অবশ্যই তাকে কিছু না কিছু বেনিফিট দিতে হবে। এখন দেখতে হবে যে সুরেশ বা রাঁধুনি তাকে 45 টাকায় প্রোডাক্টটা দিচ্ছে এবং সে 50 টাকায় বিক্রি করছে, সেখানে তার লাভ হচ্ছে 5 টাকা, 5 টাকা।
তো যদি এমন হয় যে আমরা তাকে বললাম যে আমি আপনাকে এটা 35 টাকাতে দিব, আপনি 45 টাকাতে বিক্রি করেন, আপনার প্রফিট থাকবে 10 টাকা, অবশ্যই সেই দোকানদার বা যে মুদিখানার যে ব্যবসায়ী উনি অবশ্যই আমার প্রোডাক্টটা সাজেস্ট করবে তার ভোক্তাদের কাছে। এমনটা আমরা অনেকেই অনেক সময় হয়ে থাকে যে আমরা বাজার করতে গিয়েছি, আমরা একটা প্রোডাক্ট চাচ্ছি, দেখা যাচ্ছে দোকানদার অনেক সময় বলে যে ভাই আমি এটা আমার বাসায় ব্যবহার করছি, আপনি এটা নিয়ে যান, এটা ভালো, এটার মতোই ভালো প্রোডাক্ট এবং দামেও কম, আপনার টাকাও সেভ হবে এবং এটা আমি আমার বাসায় ব্যক্তিগতভাবে ব্যবহার করছি, এটা ভালো। তাহলে এই মার্কেটিং পলিসিতে তাহলে একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যাবতীয় যা প্রসেস আছে সেটি হচ্ছে মার্কেটিং। ওকে ফাইন। তাহলে ডিজিটাল মার্কেটিং কি? এই যে মার্কেটিংয়ের জন্য যাবতীয় যা কাজ যেটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করলাম, এটা যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে করি সেটাই ডিজিটাল মার্কেটিং। এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কম্পোনেন্ট অফ মার্কেটিং that utilize internet and online-based digital technologies such as desktop computers, mobile phones, and other digital media and platforms to promote products and services. মানে যেটা আমি আগেই বললাম যে যাবতীয় যা কাজ একটা ব্যবসার প্রোডাক্ট অথবা সার্ভিস, এটা পণ্যও হতে পারে, এটা সেবাও হতে পারে। যেমন ডাক্তারের কাছে আমরা অর্থের বিনিময়ে যে সেবা নিচ্ছি এটা দেখা যায় না, কিন্তু এই সেবাটা তো আমরা ভোগ করছি। আবার আমাদের যদি কোনো আইনি সমস্যার সম্মুখীন হই সেক্ষেত্রে আমরা একজন উকিল বা অ্যাডভোকেটের সাথে দেখা করি, তাকে আমরা একটা চার্জ দিই, তার কাছ থেকে আমরা একটা সেবা গ্রহণ করি। তার মানে একটা পণ্য বা সেবার উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যাবতীয় এ টু জেড প্রসেসটাকে আমরা মার্কেটিং বলতেছি। এবং এই মার্কেটিংয়ের যাবতীয় কাজ যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে করি বা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে করি সেক্ষেত্রে এটাকে আমরা বলছি ডিজিটাল মার্কেটিং। এরপরে আসি যে কেন ডিজিটাল মার্কেটিং, মানে মার্কেটিংয়ের জন্য আমরা কেন ট্রেডিশনাল ওয়েটাকে বাদ দিয়ে কেন ডিজিটাল মার্কেটিং আসব। সবার মনে এই প্রশ্নটা থাকতে পারে যে কেন আমরা ট্রেডিশনাল মার্কেটিংটা বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং আসব। আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি যে বাম পাশের যে ব্যক্তিটি উনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংবাদ পড়ছে এবং যে ডান পাশের ব্যক্তিটি উনি ট্রেডিশনাল ওয়েতে নিউজ পেপার পড়ছে। তো দুইজনই খবর পড়ছে, দুইজনই তাদের তথ্য যেটা দরকার সেটা পাচ্ছে, বাট তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? একটু ভালোভাবে চিন্তা করে দেখেন যে ডিফারেন্সটা কোথায়। ট্রেডিশনালভাবেও একজন নিউজ পেপার পড়ে সকল তথ্য পাচ্ছে, আবার আরেকজন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেও নিউজ পেপার পড়ে সকল তথ্য পাচ্ছে। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আপনার টাইমিংয়ে। যে ব্যক্তিটা আজকে পেপার পড়তেছে, নিউজ পেপার পড়তেছে, সে গতকালকের সকল তথ্য পাচ্ছে। গতকালকের যদি 20 তারিখে সে নিউজ পেপার পড়ে থাকে তাহলে সে 19 তারিখের যাবতীয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল যত নিউজ আছে সে সেটা 19 তারিখের নিউজ পড়ছে। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি কেউ নিউজ পেপার পড়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে আপডেটটাই পাচ্ছে। এমনটা অনেক সময় হয়ে থাকে যে 20 তারিখ দুপুর 12টার সময় খুলনা থেকে ঢাকাগামী ট্রেন যমুনা সেতুর উপরে যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তো এই নিউজটা যদি ট্রেডিশনাল ওয়েতে পেতে হয় সে 20 তারিখের নিউজটা ট্রেডিশনাল ওয়েতে পাবে 21 তারিখে, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করলে সেটা 20 তারিখে লাইভও দেখা সম্ভব। এই জন্য ডিজিটাল মার্কেটিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে বা ডিজিটাল মার্কেটিংয়ের যে প্ল্যাটফর্ম আছে সেটা ব্যবহার করে আমরা টাইম ট্রাভেল করতে পারি, সময়কে অতিক্রম করতে পারি। আর যে সময়কে অতিক্রম করতে পারবে সে অবশ্যই বেশি শক্তিশালী। এবার আসি ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর। ডিজিটাল মার্কেটিং আসলে ছোট কোনো একটা সেক্টর না যেটা আসলে খুব সহজেই বা অল্প কয়েকদিনের ভিতরে আয়ত্ত করা সম্ভব। ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরটা অনেক বড়। অন্যান্য যাবতীয় যে সেক্টর আছে যেমন ওয়েব রিলেটেড সেক্টর আছে, গ্রাফিক ডিজাইনের রিলেটেড সেক্টর আছে, এগুলোর ভিতরে সবচেয়ে বৃহৎ বা অনেক বেশি বিস্তার লাভ করে আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারণ ডিজিটাল মার্কেটিংয়ের এত সেক্টর আর এক একটা সেক্টর এতই গভীর যে একটা সেক্টর নিয়ে যদি কেউ বিশেষজ্ঞ হতে চায় সেই ক্ষেত্রে তার 5 থেকে 7 বছর সময় নষ্ট করতে হবে। তো ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। 1 নম্বর আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি এসইও। তো এটা সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দেই।
এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিনটা কি আমি একটু বুঝিয়ে বলি। আমাদের যখন কোনো তথ্য প্রয়োজন হয় আমরা অবশ্যই সার্চ ইঞ্জিনে যে সেটা সার্চ করি, যেমন গুগল, ইয়াহু, বিং, পিপিলিকা, এখানে যে আমরা সার্চ করি। কেমন, ধরুন যে আমি ঢাকাতে নতুন গিয়েছি, আমার একটা ল্যাপটপ কেনার প্রয়োজন, তো আমি গুগলে যে সার্চ দিলাম যে ল্যাপটপ সেলার ইন ঢাকা, তো সেক্ষেত্রে সে আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম সাজেস্ট করবে এবং আমি সেই প্রতিষ্ঠানগুলোর অ্যাড্রেস দেখে সেটা ভিজিট করতে পারবো। তাহলে এই যে সার্চ ইঞ্জিনে আমার তথ্য বা আমার ব্যবসার তথ্যটা একজন আমার ভোক্তাকে সাজেস্ট করতেছে, তো এটার জন্য যে অপটিমাইজেশনের কাজটা, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে এসইও। এবার আসি সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো এই যে আমার তথ্যটা একজন ভোক্তার কাছে গুগল বা সার্চ ইঞ্জিন পৌঁছে দিল, এটার জন্য অবশ্যই আমাকে মার্কেটিংয়ের কাজ করতে হবে যেন আমার তথ্যটাই গুগল সর্বপ্রথম তাকে সাজেস্ট করে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের এসইওরই একটা অংশ। তারপরে আরও আছে ইন্টারঅ্যাক্টিভ টেকনোলজি লাইক এআই। যেমন এআই বলতে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন রোবোটিকটা। যেমন আমরা ফেসবুকে অনেক সময় কেউ যদি আমাদের পেজে কোনো বিষয় সম্পর্কে নক করে, অনেক সময় ফেসবুকে আমরা অটোমেটেড রেসপন্স নামে একটা অপশন আছে যেখানে আমরা এই প্রশ্নের এই উত্তর হবে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাই হচ্ছে আপনার ইন্টারঅ্যাক্টিভ টেকনোলজিস। এছাড়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, ই কমার্স আছে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, যেমন দারাজ, ইভ্যালি। তারপরে আছে ভিডিও অ্যান্ড অডিও প্রোডাকশন। আমরা অনেক সময় আমাদের পণ্য বা সেবার জন্য আমাদের ভিডিও বা অডিওর মাধ্যমে আমাদের মার্কেটিংয়ের কাজ করতে হয়, সেটা প্রোডাকশনের মাধ্যমে। যেমন আমরা টিভিতে বিজ্ঞাপন দেখতে পারি, তো এটার জন্য আমাদের ভিডিও অডিও প্রোডাকশনের কাছ থেকে আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের সার্ভিসটা নিতে হয়। দেন মোবাইল মার্কেটিং আছে, কারণ বর্তমান বিশ্বে হচ্ছে মোবাইলের ব্যবহারটা অনেক বেশি বেড়েছে এবং মানুষের হাতে হাতে মোবাইল। এই মোবাইলটা আসলে মানুষের পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের পণ্য বা সেবার মার্কেটিংটা মোবাইলের মাধ্যমে করতে পারি, মোবাইলের যে প্ল্যাটফর্মগুলো আছে সেটাকে বেছে নিতে পারি। তো আমরা আসলে যে বিষয়গুলো নিয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসইও, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কারণ বহির্বিশ্বে হোক আর আমাদের দেশে হোক, এই দুইটা জিনিসই আমরা বেশি ব্যবহার করি। যেমন সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, লাইকি, এই টাইপের সফটওয়্যারগুলো যেমন আমরা ব্যবহার করছি, ঠিক আমাদের প্রয়োজনে আমরা গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে আমাদের প্রশ্নগুলো করি, তখন গুগল বা সার্চ ইঞ্জিন আমাকে সেই প্রশ্নের উত্তরটা দেয়। তো এখানে লেখা আছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়েবসাইট ট্রাফিক টু এ ওয়েবসাইট or a web page from search engines. SEO targets unpaid traffic rather than direct traffic or paid traffic. তো এসইওর কাজটা আমরা দুইভাবেই করতে পারি। আমরা এসইও তো বেসিক্যালি হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের যে টার্গেট অডিয়েন্স থাকবে, আমাদের টার্গেট অডিয়েন্স কেমন, যেমন আমার যদি ল্যাপটপের ব্যবসা হয় তাহলে যার ল্যাপটপ কেনার প্রয়োজন সেই আমার টার্গেট অডিয়েন্স। আমার যদি সরিষার তেলের ব্যবসা হয় তাহলে যারা সরিষার তেল খায় বা সরিষার তেল ভোগ করে সেইটার যে ভোক্তা, তারাই হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। তো সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা এটা পেইড ভার্সনেও যেতে পারি, অথবা ডিরেক্ট ট্রাফিক, যেটাকে হচ্ছে আমরা অর্গানিক এসইও বলি, সেটার মাধ্যমেও আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সংক্ষেপে আমরা এটাকে বলি এসএমএম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অ্যান্ড ওয়েবসাইটস টু প্রমোট এ প্রোডাক্ট অর সার্ভিস। তো সোশ্যাল মিডিয়া আছে আমাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, সাউন্ডক্লাউড, টিকটক, অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে। এখন আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করব, তখন আমার এই পণ্য বা সেবা যেটার মার্কেটিং আমি করব সেটার ভোক্তার নেচার আমাকে জানতে হবে। যেমন আমার পণ্যটা যদি হয় বাংলাদেশিদের জন্য, তাহলে অবশ্যই আমার লিঙ্কডইনে মার্কেটিং করে আলটিমেটলি আমি কোনো লাভ পাবো না। আবার যদি আমার পণ্যটা হয় ইউএসএ বা কানাডিয়ান বেস লোকেদের জন্য, সেই ক্ষেত্রে লিঙ্কডইনটা ব্যবহার করাই ভালো একটা ফলাফল নিয়ে আসবে। তো এরপরে প্রশ্নটা হচ্ছে যে আসলে ডিজিটাল মার্কেটারের কাজটা কি। এ ডিজিটাল মার্কেটার ইউজ ডিজিটাল চ্যানেলস টু রিচ কাস্টমার্স। এক নম্বর কাজ হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছানো। দুই নম্বর কাজ হচ্ছে বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, অ্যান্ড প্রমোট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। ওই যে বললাম মার্কেটিং একটা পণ্যরও হতে পারে, একটা সেবারও হতে পারে, এবং সেই পণ্য বা সেবাটার প্রমোট করে
সেই টার্গেট অডিয়েন্সের কাছে। বিকজ অফ দ্য ইউনিক কম্বিনেশন অফ প্ল্যানিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড স্ট্র্যাটেজি, দেয়ার রোল রিকোয়ার্স ডিজিটাল মার্কেটার্স ওয়ার মেনি হেডস। ডিজিটাল মার্কেটারদের অনেক ধরনের টুপি আছে। এটা বলতে বোঝাচ্ছে যে অনেকে হোয়াইট হ্যাট হ্যাকার আছে বা হোয়াইট হ্যাট মার্কেটার আছে, অনেকে ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে। এটা ডিপেন্ড করে হচ্ছে যে কে কোন উপায়ে মার্কেটিংয়ের কাজটা করছে। তো আমরা সবসময় চেষ্টা করব হোয়াইট হ্যাট হিসেবে থাকার জন্য, যাতে এই প্ল্যাটফর্মটাতে আমরা বেশি দিন বেশি দূর পর্যন্ত কাজ করে যেতে পারি। আশা করছি আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাকচুয়াল কাজটা কি সেটাও আপনারা আয়ত্ত করতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।